You are watching Step Presents Starbuzz. সবাই জানে সোম পাগল। এই গ্রাম মুভ করে বললাম যে পেন নাম বাবুসাইরা, আজ্ঞে আমি মদন, ঈশ্বর ঘতন মণ্ডলে সেই যে ছেলে ছিরি মদন মণ্ডল। বাড়িতে ছিল বিষ্ণুপুর, হাসনাবাদ লাইনে যাতায়াত আছে বাবুসাইদের। হাসনাবাদে নেমে গান পার হয়ে হাঁটা জুললি সুজি মাথার পর পড়বে কৈখালের বিল। সৌজি ভাইরাল, লেটেস্ট ভাইরাল, ট্রেন্ডি সোম পাগলা। তো বলা মুশকিল কি ধরনের কাজ করতে চাই, কারণ কাজ কি সেটাই তো আসলে আমাদের এখনকার মিডিয়াতে খুবই অপ্রতুল না, ফলে চরিত্র পাওয়াটা মুশকিল, বেঁচে থাকাটা এখানে অনেক বড় ব্যাপার। কিন্তু যদি বলা হয় যে বেদনা বা অপ্রাপ্তি, এটা তো শেষ নেই। চরিত্র খোঁজা, চরিত্রের ভেতর থেকে আরেকটি নিজেকে আনন্দিত করা, এ ধরনের চরিত্র আমি অনেক পেয়েছি, এটাও ঠিক। মঞ্চে পেয়েছি, মিডিয়াতেও পেয়েছি, সেখানেও আমার একটা গুড লাক আছে। না, অপ্রাপ্তি নেই, পথে যা পেয়েছি কুড়িয়ে নিয়েছি। আমাকে এটা ছোঁয় না। আমি মিডিয়াতে যখন কাজ করি তখন সৌম্য চৌধুরী নামে আসি, কাজ করি, অভিনেতা। এখান থেকে চলে যাওয়ার পর আমি একদম সিম্পল একটা ম্যান। ও মাই গড, আমার পাগলামির সঙ্গে তুমি পাগল হয়ে যাবা। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ নক্ষত্রের কাছে, সেখানে বনানীর ফাঁকে নির্জনতা আছে। আমাকে বিভিন্ন রকমের মানুষের কমেন্টস, রিয়াকশন আমাকে আরো উজ্জীবিত করেছে। তুমি যা, তোমার মতো আমি না বলেই আমি তোমাকে থেকে হিংসে করি। সকালবেলা শৃঙ্গিত থাকে শৃঙ্গার রসে, তারপর আস্তে আস্তে এটা করুণ হয়, হয়তো একটা হাস্য এসে যায়। তারপরে আমরা অনেক বিষাদে যে না খুঁজে পেয়ে নিজেকে, তখন রুদ্রের কাছে যাই, যে রুদ্র হই, হয়তো বীর হই, বীর হতে ভয়ানক হই, ভয়ানক থেকে বিভৎস হই, হয়তো অদ্ভুত হয়ে যায়, হয়ে শান্ত হয়ে যায়। বিপথে কোনোদিন যায়নি, সুপথে থাকি তো বিপদের চেহারা যায় না। সাহায্য না, সহযোগিতা, ভালোবাসা। আমার প্রথম নাটক বিটিভিতে, আমি তো মঞ্চে নাটক করেছি ম্যাট্রিকের পরের থেকে। সমীকা স্যার ফোন দিচ্ছে, আর সমীকা স্যার বাসায় ফোন দিয়েছে, তো মাথা মুথা খারাপ। যাই হোক, আমি নিচে গেছি, কথা বলছে ওদের সময় তুমি তাড়াতাড়ি যাও, তোমার ডাকতেছে। আমি 88-এর অগাস্টে ঢুকেছি, 5ই অগাস্ট। বাট আমি উদীচী করার কারণে 89-এ প্রথম একটি শর্ট ফিল্মে, ছবিটার নাম ছিল নদীর নাম মধুমতি, ছোটোখাটো ক্যারেক্টারই করেছি, বাট ভালো। তাই এরপরেই আমজাদ ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে এবং সোহেল আরমানের সাথে আমার পরিচয় হয়েছে। থেসপিসিয়ান সম্পর্কে খুব ভালো বলে, বিপাশা, তৌকির খুব ভালো বলে। আমি ওদেরটা শুনি, ওদের কাছ থেকে আমি শিখি, শেখা তো শেষ নেই। ফরিদি ভাইকে জিজ্ঞেস করি যে আপনি কী করছেন, বলে আমি পড়ছি। বলো কী পড়ছেন? বলে আমি সানসলাবসকে बिल्डिंग की कैरेक्टर এটা পড়ছি। आप मुझे पहचाना? हाँ हाँ, मैं उस जानी सहर हूँ जिसे आप इस एक बड़ी अदालत में मुझे सख्त सजाए की फैसला सुनाई थी। মানুষের ভেতরের পাওয়ার দিয়ে দিলে, মানে পুলিশের কাছে তো পাওয়ার আর অথরিটি দুটোই আছে, মিসইউজ হয়ে যায়। আমি যদি বিয়ে করতাম, খুব গুড হাজবেন্ড হতাম। করেছি, আবার হারাতে হয়েছে। বিচ্ছেদের যন্ত্রণা তো সবচেয়ে বড় আনন্দের। নায়করাজ রাজ্জাক আমার খুব প্রিয় অভিনেতা, মানে ও আমার আইডল। রাজ্জাককে দেখে আমি বড় হয়েছি। আমি যে কেবল বলেই চলি, তুমি তো কিছুই বলো না, মিথ্যে মুখে হাসি হেসে। কাজ করছি তো, কাজ করতে চাই। যখন যেটা সামনে পাই সেটাকে চেষ্টা করি যতটা সহি করে করা যায়। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্ল্যামার্সের পর্দায়। আমি তমা রশিদ, আপনারা দেখছেন স্টেপ প্রেজেন্ট স্টারবাজ। দর্শক, আজ আমাদের সাথে রয়েছে আপনাদের খুব পরিচিত একজন মানুষ, পছন্দের একজন মানুষ, অভিনেতা সৌম্য চৌধুরী। তার সম্পর্কে আজ অনেক কিছু জানবো এবং আপনাদেরকে জানাবো। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? ভালো, খুবই ভালো আছি। আপনাকে আজকে এখানে পেয়ে খুব ভালো লাগছে। অনেক কিছু জানার আছে আপনাকে নিয়ে, আপনার জীবন নিয়ে। শুরুতেই জানতে চাই যে আসলে বর্তমানে কাজের ব্যস্ততা কেমন, কি কি কাজ করছেন? একটা ছবি করলাম, 2 পয়সার মানুষ। ডিরেক্টর হচ্ছে আমার ছোট ভাই, আমার প্রিয়
সজীব, মারুফ হাসান সজীব। খুবই ভালো গল্পটা, খুবই এখনকার সময়কার গল্প, সাম্প্রতিক। আমাদের প্রধান চরিত্রে রয়েছে এবি সুমন, যে মাসুদ রানা ছবিটা করেছিল। কাস্টিং খুব সুন্দর এবং ভাল লাগছে করতে আর কি। কি ধরনের কাজ সামনে আরো করতে চান? এটা তো বলা মুশকিল কি ধরনের কাজ করতে চাই, কারণ কাজ কি সেটাই তো আসলে আমাদের এখনকার মিডিয়াতে খুবই অপ্রতুল না, ফলে চরিত্র পাওয়াটা মুশকিল, বেঁচে থাকাটা এখানে অনেক বড় ব্যাপার। সেক্ষেত্রে একটা চরিত্র সম্মানজনক হলে যতটা পারা যায় ফুটিয়ে চরিত্রটার কাছাকাছি যে কিছু অর্থ নেওয়া, এছাড়া আসলে মিডিয়াতে আপাতত চরিত্র খোঁজার কিছু নেই। এত বছর ধরে এত কাজের মধ্যে কোনো প্রাপ্তি বা অপ্রাপ্তি এমন কিছু আছে যে খুব কিছু পেয়েছেন যেটা ভালো লেগেছে, বা এমন কিছু যেটা খুব খারাপ লেগেছে, আরো চাইতেন কিন্তু পাননি? তোমার বড় প্রশ্নটা প্রথম হচ্ছে প্রাপ্তি অনেক অনেক অসম্ভব। অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ হিউম্যান বিইং, বা আমি সমু, আমার বন্ধু বান্ধব দিয়ে, আমার সার্কেল দিয়ে অসম্ভব ভালোবাসা এবং আদরের মধ্যে, করুণার মধ্যে মানুষ হয়েছি আমি। এটা আমার জন্য একটা গুড লাক, বাড়ির বড় সন্তান তো। কিন্তু যদি বলা হয় যে বেদনা বা অপ্রাপ্তি, এটা তো শেষ নেই। চরিত্র খোঁজা, চরিত্রের ভিতর থেকে আরেকটি নিজেকে আনন্দিত করা, এ ধরনের চরিত্র আমি অনেক পেয়েছি, এটাও ঠিক। মঞ্চে পেয়েছি, আমার মিডিয়াতেও পেয়েছি, সেখানেও আমার একটা গুড লাক আছে। অপ্রাপ্তি যদি বলি, কোনো একটা অপ্রাপ্তির ঘটনা? না, অপ্রাপ্তি নেই, পথে যা পেয়েছি কুড়িয়ে নিয়েছি। বাহ, দারুণ। এমন কখনো হয়েছে যে মিডিয়াতে কাজ করার জন্যই কোনো একটা ব্যাপারে খুব বিপাকে পড়েছেন, বা বিষয়টা আপনার কাছে ভালো লাগেনি, কেবলমাত্র মিডিয়াতে কাজ করছেন দেখি হয়তো, এমন কোনো ঘটনা যেটা আপনার কাছে ভালো লাগেনি? আমাকে এটা ছোঁয় না। আমি মিডিয়াতে যখন কাজ করি তখন সমু চৌধুরী নামে আসি, কাজ করি, অভিনেতা। কিন্তু চলে যাওয়ার পর আমি একদম সিম্পল একটা ম্যান, একটা নির্জনে থাকি। তাতে আমাকে কে কি বললো না এসে যায়, আমার কিছু এসে যায় না। সবাই জানে সমু পাগল। এই যে পাগল বা পাগলামির যে ব্যাপারটা, যখন কাজ থাকে না, কি ধরনের পাগলামি করতে ভালোবাসেন? আমার পাগলামির সঙ্গে গেলে তুমি পাগল হয়ে যাবা। আচ্ছা, এইটা শুনি পাগলামিগুলো। হ্যাঁ, ধরো এই যেমন কুলাউড়া গেলাম শাহ সুন্দরের মাজারে, অনেক উঁচুতে, ওইখানে একটা সন্ধ্যা কাটালাম। সেখানকার যে সুন্দরতা, নির্জনতা, ওইখানে বসে আমার কখনো কখনো জীবন দাস পড়তে ভালো লাগে। যেমন আমি একটা ছোট বলি না, নিশ্চয়ই। সুচেতনা, জীবনানন্দ দাস। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ নক্ষত্রের কাছে, সেখানে বনানীর ফাঁকে নির্জনতা আছে। দারুণ দারুণ। এই যে দেখা যাচ্ছে ফাঁকা সময়গুলোতে সবাই ভাবতে থাকে যে জীবন নিয়ে, সংসার নিয়ে, কিন্তু আপনি সেখানে একেবারে ব্যতিক্রম ভাবে নিজেকে সময় দিতে পছন্দ করেন, নিজের মনকে। এটা আরো হয়েছে কি জানো তোমা, এটা হয়েছে আগে তো ছিল সুপ্ত অবস্থায় না। এই যেমন রাহুল সাংকৃত্যা এমন এত জ্ঞানী হয়েও ইয়েদেরকে দেখে, ভিক্ষুদের সঙ্গে তাদের বেরিয়ে গেছে তাদের জীবন নিয়ে মানুষ দেখতে গিয়ে। আলটিমেট তো মানুষের ভেতরে খুঁজতে যেতেই হবে, মানুষকে নিজের ভেতরেই তো খুঁজতে যেতে হবে, নাহলে কীভাবে পাওয়া যাবে। সেক্ষেত্রে আমার ভিতরে যে সুপ্ত বাসনাগুলো ছিল বা সুপ্ত ধ্যানের যে ব্যাপারটা ছিল, সেটা এবারে গফরগাঁও এই মুশকিল শাহ ওখানে আমাকে ভাইরাল করাতে, আমাকে বিভিন্ন রকমের মানুষের কমেন্টস, রিয়াকশন আমাকে আরও উজ্জীবিত করেছে, মানে একটু মানে কী বলবো, ডেমনস্ট্রেট করেছে, যে উদ্দীপ্ত করেছে যে হ্যাঁ তুমি নির্বাণপ্রাপ্ত হতে পারো যদি তুমি এই পথে চলো। এই যে ভাইরালের যে ঘটনাটা বললেন, দেখা যাচ্ছে প্রতিটা মানুষ, সবার আগে মানুষ, তারপরে একজন অভিনেতা, একজন সেলিব্রিটি বা বাবা বা অন্য কোনো চরিত্র প্লে করে। আগে সে একজন মানুষ, সে মানুষের চরিত্র প্লে করে, নিজেকে ভালোবাসে। আজ সেলিব্রিটি হয়েছে দেখে যেখানে সেখানে যেতে পারবো না, যা তা করতে পারবো না। আমারও তো ইচ্ছে করে যে গাছের নিচে ছায়ায় দাঁড়িয়ে একটু নিজেকে আরাম দেই, নিজের চোখকে একটু আরাম দেই, কিংবা একটু ভাবি, আমার পছন্দ মতো কাজ করি। এই যে অন্যরা করতে দেয় না,
এটা কেন, মানে কি বলতে চান এখানে সমাজ ব্যবস্থা এটা হচ্ছে কেমিস্ট্রি। তুমি যা তোমার মতো আমি না বলেই আমি তোমাকে থেকে হিংসে করি, ইহা এক ধরনের রস। লালন বলেছেন এখানে, 8 কুঠুরির 9 দরজা, মাঝে মাঝে চরকা কাটা, তাই এক পাগলা বেটা বসে একা একেশ্বরে, ধন্য ধন্য বলি তারে। এই যে রস আমাদের ভিতরে, এটি সকালবেলা সিঞ্জিত থাকে শৃঙ্গার রসে, তারপর আস্তে আস্তে এটা করুণ হয়, হয়তো একটা হাস্য এসে যায়। তারপরে আমরা অনেক বিষাদে যে না খুঁজে পেয়ে নিজেকে তখন রুদ্রের কাছে যাই, যে রুদ্র হই, হয়তো বীর হই, বীর হতে ভয়ানক হই, ভয়ানক থেকে বিভৎস হই, হয়তো অদ্ভুত হয়ে যায়, হয়ে শান্ত হয়ে যায়। তো এই যে 9টা রস আমাদের ভিতরে খেলা করে আমরা টের পাই না, ইয়ে সব জায়গায় খেলা করতেছে। ফলে একটা বিভৎস যখন হয় তখন তার ভিতরে একটা যুগুপসিত ব্যাপার তৈরি হয়, যুগুপসা বলে একে। এটা হচ্ছে পরনিন্দা, পরচর্চা। এই জন্য ধর্ম বা আউলিয়া বা নবী রসুল বা রামপ্রসাদ বলো, বিবেকানন্দ বলো, বা যারা মানে জ্ঞানে বাস করেন, তারা বলে যে এই সময় তুমি যুগুপসিত হলে নিজের ভিতর থেকে পরের দিকে যেও না, তাহলে তুমি অন্যায় করে ফেলবে। বা দারুণ, আসলে আপনার কথা এবং সবকিছু বলে দিচ্ছে যে জ্ঞানের রসটুকু আপনার ভেতরেও ভীষণ ভাবে রয়েছে, চেষ্টা করি, এবং সেই জ্ঞান আহরণের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ছুটে যেতে হয়। আরো একটি বিষয় তখন আমরা জানতে পেরেছিলাম, যমজ ভাই। তো আপনার কি কোনো যমজ ভাই আছে? না না, তাহলে একটা জোকস বলে নি, এটা সিলোটি জোকস। সিলোটিরা মনে করো তোমাকে দেখলো, দেখে বললো, মানে আমাকে দেখলো, দেখে বললো যে গেল বছর যে মারা গেল আপনি না আপনার ভাই? আমার ভাই, হ্যাঁ, সেজন্য আপনারে দেখছি, তারে দেখছি না। কিভাবে মারা গেল? বলে সাপে কাটছিল। বলে হায় হায়, কই কাটছিল? বলে চোখের নিচে, একটু জন্য চোখটা সারছে। কবর দিছেন কই? বলে শিমুল গাছের তলা। বলে জায়গাটা ঠান্ডা আছে, মাগার জিরায় করব। তো এই ধরনের যমজ তৈরি হয় মানুষের গল্পে, ডায়লগ থেকে তৈরি হয়। সক্রেটিস তৈরি করেছেন এভাবে, হয়তো এভাবেই তৈরি হয়েছি আমি। দারুণ, আসলে যতটুকু উত্তর দেওয়া উচিত দর্শকদের বা যারা এই ব্যাপারগুলোকে ছড়িয়েছে, খুব সুন্দর রসের মাত্রা যোগ করে আপনি তাদেরকে সেই উত্তরটুকু দিয়েছেন। সেই সুযোগ তুমিও করে দিলে, তোমার সেজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দিত। ধন্যবাদ আপনাকেও। যাই হোক, আমাদের এই আয়োজন কয়েকটি সেগমেন্টে বিভক্ত, আমরা আমাদের একটি মজার সেগমেন্টে যেতে চাই। কিন্তু মজা, আচ্ছা বলো বলো বলো। হ্যাঁ নিশ্চয়ই। দর্শক, চলে যাচ্ছি আমাদের অদ্ভুত সেগমেন্ট অদ্ভুত উড়াতে। অদ্ভুত উড়ে আমরা এখানে বেশ অদ্ভুত কিছু প্রশ্ন রেখেছি। প্রথম অদ্ভুত প্রশ্ন আপনার জন্য, কোন জিনিস অবিরাম পা ছাড়া চলতে থাকে? পা ছাড়া? হ্যাঁ, মানে পা নেই কিন্তু এটা চলতে থাকে সবসময়, কখনো স্টপ। হুইল চেয়ার? না না, হুইল চেয়ারে পা আছে, চাকাটা আছে আর কি, ওটাকে পা হিসেবে আমরা গণ্য করতে পারি। বুদ্ধি, পা ছাড়া চলতে পারে? ও একটু একটু ইয়ে প্রশ্ন না, একটু গুগলি আর কি। পেন্ডুলাম, পেন্ডুলাম, ঘড়ি। ঘড়ি সঠিক উত্তর। পা নেই কিন্তু চলতে থাকে। পরের অদ্ভুত প্রশ্ন, এমন একজন রানীর নাম যে রানী পুরুষ। যে রানী পুরুষ? হ্যাঁ, মানে এই, আচ্ছা এটা ক্লু পাবো না। এটা ক্লু হচ্ছে, এটা এমন একটা প্রফেশন, যে প্রফেশনে যেই কাজ করুক না কেন সে রানী হয়ে ওঠে। চেয়ারপারসন? চেয়ারপারসন না, প্রফেশনের সাথে আর কি রানী শব্দটা যুক্ত থাকে। সরি, অফিসে থাকে, নিম্ন পোস্ট বা এরকম পোস্ট। হ্যাঁ, বলে দাও প্লিজ। কে রানী? ও কে? আচ্ছা, আমি শুনেছিলাম, আচ্ছা সরি, মহারানী থেকে কে রানী। ঠিক আছে, ভালো আছে। পরের অদ্ভুত প্রশ্ন, কোন জিনিস টানলে কমে? টানলে কমে? আল্লাহ, কি জানি না। এটা খুব সহজ, ছেলেরা খায়, খুব কম মেয়েরা খায়। সিগারেট? সিগারেট খাই না তো, এই জন্য ধরতে পারি। পরের অদ্ভুত প্রশ্ন, কোন জিনিস মাত্র একবারই ব্যবহার করা যায়? একবারই ব্যবহার করা যায়? কি রে ভাই, আমি এত বোকা? না না না, এটা প্রশ্নটা একটু কঠিন। এই জিনিসটা জীবনে আপনি একবারই ব্যবহার করতে পারবেন। বলে দিয়েছি অনেকটা উত্তর। বলে দিয়েছে একবারই ব্যবহার করতে পারবো? দ্বিতীয়বার ব্যবহার করার কোনো অপশন নেই, এটা অসম্ভব। কথা? না, কথা আপনি দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন। ধরেন আমি আপনাকে বললাম কেমন আছেন, আমি আবার চাইলে বলতেই পারি কেমন আছেন, কিন্তু এই জিনিসটা একবার শেষ হয়ে গেলে কোনোভাবে আপনি জিনিসটা আর ফেরত পাবেন না। বলে দাও। জীবন, লাইফ। কোন দেশে মাটি নেই? পরের অদ্ভুত প্রশ্ন, সন্দেশে। এটা পেরে গেছেন এক চান্সে।
কাটতে জাতি ভাঙতে দাঁত পানে পড়ে কুপোকাত কি জিনিস? কাটতে জাতি ভাঙতে দাঁত পানে পড়ে কুপোকাত। ঢেকি না, কাটতে জাতি কাটতে জাতি সুপারি। সুপারি। বাহ। পরের অদ্ভুত প্রশ্ন, গবাদি পশুর কয়টি পেট থাকে? গবাদি পশুর কয়টি পেট? হ্যাঁ। পোষ্য কয়টি পেট থাকে আর কি, গবাদি পশুর কয়টি পেট থাকে? জানি না। পরের অদ্ভুত প্রশ্ন, কোন খানা খাওয়া যায় না? কোন খানা খাওয়া যায় না? কি জানি জানি না। এটা পারবেন, এমন একটা খানা যেটা খাওয়া যায় না, দেখা যায় মিরপুরে আছে। খানা খন্দ? না না না, এমন একটা খানা যেটা খাওয়া যায় না, দেখা যায় মিরপুরে আছে, মানুষজন বাচ্চাদের নিয়ে সেখানে ঘুরতে যায়। চিড়িয়াখানা? হ্যাঁ। কোন পথে যেতে নেই? অজানায় না। না না, কোন পথে যেতে নেই? কিরম অদ্ভুত, যাই না। বিপথে। বিপথে? কোনোদিন যায়নি, সুপথে থাকি তো, বিপদের চেহারা যায় না। শেষ প্রশ্ন, কোন দেশে গাছ নেই? কোন দেশে গাছ নেই? হিন্ট দেই, মানে ওই জায়গাটার নামটাই মনে হয় যেন হারা গাছ। হারা গাছ। হারা গাছ রংপুরে, হ্যাঁ। বাট ওখানে গাছ আছে কিন্তু। ও কোন দেশে গাছই নাই, যাই না। গ্রিনল্যান্ড, নাম গ্রিনল্যান্ড, কিন্তু গাছ নেই। কিন্তু গাছ নেই। হ্যাঁ, গ্রিনল্যান্ড ইউনিভার্সিটি, ওখানে তো গাছ নেই। আচ্ছা, ও বাবা, এত দূর জিওগ্রাফি। ওই তো যেটা ভাই জিওগ্রাফিক্যাল ভূত আপনার ঘাড়ে একটু পড়ে সবকিছু নিয়ে। যাক, আমাদের অদ্ভুত প্রশ্ন শেষ, এবার খুবই বাজে। চলে যাব পেছনের কিছু গল্পে। মিডিয়াতে জীবন শুরু করার গল্প, কিভাবে এই মহলে আসা হলো, কারা সাহায্য করেছিল, ঠিক কি সাহায্য না, সহযোগিতা, ভালোবাসা। আমার প্রথম নাটক বিটিভিতে, আমি তো মঞ্চে নাটক করেছি ম্যাট্রিকের পরের থেকে। যশোরে উদীচী করতাম ভীষণভাবে, এই যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপরে এদিকে দক্ষিণবঙ্গের এমন কোনো জায়গা নেই যেখানে আমরা নাটক করিনি। মঞ্চের অনেক স্মৃতি, অনেক মজার অভিজ্ঞতা। মিডিয়াতে আমি এসেছি 90-তে, আমি 88-এ যশোর থেকে ঢাকাতে এসেছি, আমরা 3 বন্ধু লেখাপড়া করতে। তো যাই হোক, আমি উদীচী করতাম বিধায় আমাকে সমী চিনত, সমী কায়সার। সমী আমার অভিনয় দেখে বা আমাদের সঙ্গে কাজ করে আমাকে ভালো লেগেছিল, তখন সে একটা নাটক করে। আমি এই গল্প অনেকবার বলেছি, তারপর তোমাকে প্ল্যাটফর্মে নতুন করে বলতে হচ্ছে। তো ওর সময় সে আতিকুল হক চৌধুরী বলেছিলেন ওকে যে আমাকে একটা অ্যাংরি ছেলে আমাকে দাও সমী। তখনও আমি ঢুকে মানে ঢাকার থেকে এসেছি, ও আমাকে দেখার পরে বললো যে সমু তুমি একটু ইয়ের সঙ্গে দেখা করো। যাবা না, যা হয়। ও নিজেই আমাকে, পান্নাভাবী ছিলেন, পান্নাভাবী অসম্ভব একজন স্নেহময়ী, মমতাময়ী, জ্ঞানী মানুষ, তিনি বেহেশতে নসিব করুক আমাকে নিয়ে বিটিভিতে যায়। তখন আমি লিস্টেড না, আমি চিনি না, একেবারে নতুন একটা ছেলে নিয়ে যাওয়ার পর আতিকুল হ্যাঁ ঠিক আছে, শুকনো, আমি খুব চিকন ছিলাম তখন, দাঁতটা উঁচু ছিল, খুব ফিক্সড চেহারা, দেখি ওকে আমি একটু ক্যামেরা কেমন লাগে, আচ্ছা ঠিক আছে তোমাকে আমি ডাকবো, ছেড়ে দিয়েছি। এটা হচ্ছে 88, 89-এর শেষের দিকে, 90-এর ফার্স্টের দিকে, এই মার্চের দিকে একদিন সমী আমাকে ফোন করে, তখন তো TNT লাইন, আমি যে আমরা যে বাড়িতে চিলেকোঠায় ভাড়া থাকতাম, 1700 টাকা ভাড়া ছিল সে সময় 3 জনের। ওই বাড়িওয়ালা ছেলে কনক আমাদের কাকা বলতো, লাফাই এসে বলছে কাকা সমী কাছার ফোন দিচ্ছে, আর সমী কাছার ওর বাসায় ফোন দিয়েছে, তো মাথা মুথা খারাপ। আর যাই হোক, আমি নিচে গেছি, কথা বলছে যে সমু তুমি তাড়াতাড়ি যাও, তোমার ডাকতেছে। গেলাম, অনেক ইন্টারভিউ হলো, অনেক কিছু হলো, অনেক ঘটনা। তখন আমি একটি নাটক করেছিলাম সমৃদ্ধ অসীম, পকেটে ফুল থাকে, সবাইকে পিস্তলের ভয় দেখায়, অসম্ভব জনপ্রিয় হয়েছিল নাটকটা। তখন আমি নাগরিক নাট্য সম্প্রদায়ে আলী জাকের ভাইয়ের ছোট্ট ভাইদের গ্রুপে কাজ করছি। এই হচ্ছে আমার জীবনের শুরু। তারপর আবার আমি হারিয়ে গেছি 2-2.5 বছর মানুষের মাঝে, এনজিওতে জব করতে গিয়ে, পপুলার থিয়েটার নিয়ে, হিউম্যান রিসোর্সে। যাই হোক, সেটাও আমার জীবনের একটা প্লাস। হয়তো আজকে ওই সময় থেকে যদি আমি আফজাল ভাইয়ের পরে সুপারস্টার হতাম, তাহলে হয়তো আজকে সমু চৌধুরী তৈরি হতো না, হয়তো গাড়ি বাড়ি অন্যান্য কিছু দিয়ে হয়তো অন্য জায়গায় থাকতাম। তো সেটাতে আমার আফসোস নেই, জীবনটা বোধ করার তো একটা ব্যাপার, ওয়ান-ওয়ে লাইফ। এরপরে দিয়েছি। আমি আরেকটু বলিনি, এটা আমি কাউকে বলিনি, মানে বলা হয় না আর কি।
আমি 88-এর অগাস্টে ঢুকেছি, 5ই অগাস্ট, বাট আমি উদীচী করার কারণে 89-এ প্রথম একটি শর্ট ফিল্মে, ছবিটার নাম ছিল নদীর নাম মধুমতি, তানভীর মোকাম্মেলের প্রথম 16-এ শ্যুট করা ছবি, যার ডিওপি ছিলেন প্রখ্যাত এবং বিখ্যাত এবং আমাদের প্রিয় আনোয়ার হোসেন, যিনি ফ্রান্সে কিছুদিন আগে দেহত্যাগ করেছেন। ওনার ক্যামেরার লুককেই ফার্স্ট আমি ক্যারেক্টার করেছি, আমি ছোট্টু ভাই আলী জাকের এবং সারা ভাবি। তারপরে আবার টেলিভিশনে যা হয় স্ট্রাগল করেছি, ছোটোখাটো ক্যারেক্টারই করেছি, বাট ভালো। তাই এরপরেই আমজাদ ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে এবং সোহেল আরমানের সঙ্গে আমার পরিচয় হয়েছে, যারা আমাকে ক্যারেক্টারটা বা আমাকে বুঝেছে যে সমু ভাইকে দিয়ে বা সমুকে দিয়ে এই চরিত্র করা যাবে, যার কারণে তিনি কিন্তু প্রথম আমাকে ফিল্মে আদরের সন্তানে বড় একটা ব্রেক দিয়েছেন। দারুণ। অর্থাৎ মানে কাজটা সময়ের সাথে সাথে হয়ে গেছে এবং এক সময় যে আসলে নিজেকে দেখলেন যে ইন্ডাস্ট্রিতে আসলে আপনার সেই পাটা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, সেটাই অনেকটা দারুণ। এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে খুবই সহজ একটা জিনিস জানবো, অভিনয়ের মানুষ আপনি, আপনার পছন্দের একটা ডায়লগ ডেলিভারি করে যদি দেখান। অভিনয়, আচ্ছা অভিনয় হচ্ছে কি আসলে সবাই জানি আমরা, তারপরে আমি একটু করতে চাই। অভিনয় সম্পর্কে, অভিনয়ের প্রথম অভিনয় শিল্পী বা আমাদের গুরু বা দেবতা যাকেই বলি না কেন, তিনি আছেন থেসপিসিয়ান সম্পর্কে খুব ভালো বলে বিপাশা, তৌকির খুব ভালো বলে। আমি ওদেরটা শুনি, ওদের কাছ থেকে আমি শিখি, শেখা তো শেষ নেই। ফরিদি ভাইকে জিজ্ঞেস করি যে আপনি কী করছেন, বলে আমি পড়ছি। বলো কী পড়ছেন? বলে আমি সান্স লাভসকে বিল্ডিংয়ে ক্যারেক্টার এটা পড়ছি। মানে সে তখনও ক্যারেক্টার তৈরি করছে, মানে মরার আগেও সে ভাবছে যে এইভাবে কোন ক্যারেক্টারটা তৈরি করবে সে। এইটা হচ্ছে অ্যাক্টরদের সবচেয়ে বড় ট্র্যাজেডি, যে শেষ পর্যন্ত তাদেরকে ওই চরিত্রের মধ্যে থেকে যেতে হয়। যেটা নিয়ে আমি 92-তে একটা কবিতা লিখে বসেছিলাম, বসার পরে দেখলাম যে না এসবকে ঠিক আছে। লিখেছিলাম যে মাথার ভেতর শব্দকোষগুলো এতটা নির্জীব হয়ে যাবে ভাবিনি বিগত কয়েক বছর। বেনে পুতুলের মতো মুখে রং মেখে পর শব্দ এত বেশি আউড়ে বসেছি, নিজের বলতে এখন কিছুই নেই নাক চোখ চেহারায়। এশা কাতর চোখগুলোর সামনে এখন শুধুই মৃত তারা, নিজের ভেতর কখন যেন পাথর হয়েছে সেই কথা কাহিনী রাজপুত্রের মতো নায়ক। ঠিক আছে, সো কি যেন বলছিলেন? আপনার যে কোনো পছন্দের একটা ডায়লগ। আমার পছন্দের অনেক ডায়লগ। আচ্ছা, আমি মনে হয় যে যেটা করিনি জিন্দগিতে সেটা করি। আমি অমিতাভ বচ্চনকে খুব ফলো করতাম এবং অমিতাভ বচ্চনের অ্যাক্টিং দেখেই আমাকে এই সমৃদ্ধাশ্রমে নিয়েছিল। আচ্ছা, গল্পটা হচ্ছে কি এরকম যে আমি প্রথমে আমাকে বলছি যে তুমি কি করেছো বলো। তাই আমি বললাম যে আঙ্কেল আমি ওই একটা গ্রামে একটা চরিত্র করছিলাম, যে গ্রামে শহরে এসে চাকরের কাজ করে। আমি মদন বলছি, এটা মনোজ মিত্রের লেখা, আমি আপনাকে দেখাবো। না হ্যাঁ দেখো। তা আমি খুব করে পরে দাঁড়ায় এই গ্রাম মুখ করে বললাম যে পেন নাম বাবুসাইদা, আজ্ঞে আমি মদন, ঈশ্বর ঘতন মণ্ডলের সেই যে ছেলে ছিরি মদন মণ্ডল, বাড়িতে ছিল বিষ্ণুপুর, হাসনাবাদ লাইনে যাতায়াত আছে বাবুসাইদের। হাসনাবাদে নেমে গাং পার হয়ে হাঁটা জুললি সূর্যি মাথার পর পড়বে কৈখালের বিল, পাঁচ আলান বাবুসাইরা। দক্ষিণ বরফ কলস্তির পথ মাতৃ পাল্লি, হাইতে রাস্তার বাঁকে দেখতেছেন জোড়া খেজুর গাছ, বাহাতে রেখে যতই এগুবেন ততই বসবেন আপনি তেঁতুলের বিষ্ণুপুর ঠেকতেছে। এইটা বলার পর বলবেন না আমি কোনো চাকরির চরিত্র কিন্তু তোমাকে ডাকিনি, একটা অ্যাংরি একটা ছেলে আমার। হঠাৎ করে তখন অমিতাভ বচ্চন খুব দেখি, এই তোমার লাওয়ারিশ, তখন আমদা কানুন দেখছি, আমদা কানুন ছিল একদম পাকা শরীরের মধ্যে। তা বললো যে আমি অমিতাভ বচ্চনের একটা ডায়লগ আপনাকে বলবো। হ্যাঁ বলুন। আপনি বললাম যে আঙ্কেল আপনি আন্ধা কানুন দেখেছেন? হ্যাঁ দেখেছি। আমি যে ওখানে যে মার্ডারটা করে কোর্টের মধ্যে ওই সিনটা আমি করবো, একটু মুখস্থ আছে। বলবো না, সঙ্গে সঙ্গে জামা টামা ছিল গুটায় মুটায় দিয়া সেক্রেটারিয়ের মারলাম একটা ঘুষি, দাম করে। पहचाना योर ऑनर, आप मुझे पहचाना? हाँ मैं उस जानी सहार हूं जिसे आप इस एक बड़ी अदालत में मुझे सख्त सजाए की फैसला सुनाई थी। हाँ मैं वो जानी सहार हूं। इस कत्ल, इस रक्षक में मेरे बीवी सखिया बेटी के खून के जिम्मेदार है। हाँ मैं इसीलिए कत किया है, इसीलिए कत किया जो मेरे जिंदगी पर दाग लिखी थी।
এই দেখো, হ্যাঁ বাহ। তুমি পারবে বলে আমাকে দিয়ে, দারুণ। তো যা হোক করলাম, এই তো। একদম কণ্ঠ থেকে শুরু করে চোখ, এক্সপ্রেশন সবকিছু নিয়ে একটা পারফেক্ট অভিনয় হয়, সেটাই কিন্তু আপনি আমাদেরকে মাত্রই আপনার ডায়লগ ডেলিভারির মাধ্যমে হ্যাঁ, ওই করে রসটুকি দেখালেন। তো খাচ্ছি, কারণ অভিনয় করতে গেলে তো এছাড়া তো চারা নাই আমার কাছে। একদম ঠিক, কারণ এটাই একটা অভিনয়ের এটাই main আমার আকর্ষণ। যাই হোক, আমরা এবার আমাদের পরের সেগমেন্টে চলে যেতে চাই। দর্শক চলে যেতে চাই আমাদের পরের সেগমেন্ট জনতা জানতে চায়। আমাদের যারা দর্শকেরা আছে তারা তো অনেক কিছু জানতে চায়। Oh my God! দর্শকেরা দর্শক যেগুলো আমাদের জানতে God. চায় তাদের মধ্য থেকেই মানে সেই ধরনের কিছু প্রশ্ন এখন আপনার জন্য আমরা রেখেছি এখানে। এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো জনতা জানতে চায়। সমু চৌধুরী, গুগল সার্চ সমু চৌধুরী। সার্চের যা যা প্রশ্ন উঠেছে সেগুলো আমরা স্টিকারতে ঢেকে রেখেছি। ক্যামেরার সামনে একটা করে স্টিকার তুলবেন এবং সেই প্রশ্নের উত্তর দিবেন। ওকে, এটা একটু ঘুরিয়ে ক্যামেরার দিকে রাখতে হবে। হ্যাঁ, এবার একটা একটা করে স্টিকার তুলেন এবং প্রশ্নটি দেখুন। আমি হুম। উঠবে? হ্যাঁ, উঠবে। নাটক। সমু চৌধুরী নাটক। আপনার পছন্দের দুটো নাটকের নাম। লোহার চুরি, আর বিষ্টু। এরপরের প্রশ্ন। এইজ। 60, মানে কি সত্যি না মিথ্যে বলবো? মিথ্যা সত্যি দুটোই। 61। এটা কি মিথ্যা? সত্যি। আর মিথ্যাটা? নাই। পরেরটা। ওয়াইফ। সমু চৌধুরী ওয়াইফ। ওয়াইফ, না নাই। পরেরটা। ব্যাচেলার। ভাইরাল। সমু চৌধুরী ভাইরাল, লেটেস্ট ভাইরাল, ট্রেন্ডি, সমু পাগলা। পরেরটা চলে যায়। পরের গুগল সার্চে কি আছে? ইয়াং। শোভন চৌধুরী ইয়াং, মানে হয়তো আপনার ইয়াং অবস্থার ছবি কেউ খুঁজতে চেয়েছিল। অনেক আছে এখন। এবার দর্শকেরা এখন তো ভাইরাল হওয়ার পরে সবকিছু আবার ইয়ে হচ্ছে না, রিওয়াইন্ড হয়েছে তো। এই জন্য সবাই এখন এটা আমি এরকমই, ব্যাস, আই এম অলওয়েজ ইয়াং মেবি। পরেরটাই চলে যায়। আর কি কি দর্শকেরা জানতে চায়? এডুকেশন। মাস্টার্স করেছি সোশিওলজিতে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে, তার আগে ব্যাস এই তো। পরের প্রশ্ন চলে যায়। আর কি জানতে চাই আপনাকে নিয়ে দর্শক? 7 হোম ডিস্ট্রিক্ট। যশোর। পরেরটাই চলে যায়। ওল্ড নাটক, আপনার পুরনো কোনো একটা নাটকের নাম। জিনের বাদশা। চলে যায় পরের প্রশ্নে। মুভি। অনেক, আদরের সন্তান আছে, রাজ্জাক ভাইয়ের সঙ্গে মরণ নিয়ে খেলা আছে। সব থেকে পছন্দের? করিনি এখনো। আচ্ছা, এর মধ্যে থেকে পছন্দের আদরের সন্তানই। ওকে, পরেরটাই চলে যায়। থিয়েটার। হ্যাঁ, থিয়েটার মানে থিয়েটার নিয়ে আমার ভাবনা যেটা, সেটা অনেক বড় হয়ে গেছে এখন। আচ্ছা। আগে যেমন থিয়েটার তো মানে কি একেবারে উদীচী করা মানে ইডিওলজি নিয়ে করেছি, আদর্শ নিয়ে করেছি, মানুষের জন্য করেছি, ঠিক আছে। কিন্তু তার মধ্যে থেকে আমাকে যখন ডিটেক্ট করা হয়েছে যে তুমি অভিনেতা হবা, তখন কিন্তু আমি সব ছেড়ে দিয়েছি। ক্রিকেট ভালো খেলতাম, স্টুডেন্ট খুব খারাপ ছিলাম না, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে ইচ্ছা হয়নি কোনোদিন, কিন্তু ল বুঝতাম। সো সবাই বলতো যে হয় সে ব্যারিস্টারি পড়বে, কিন্তু বাবা চাইতো আবার চাইতেও না, হয়তো সিকিউরিটির জন্য চাইতো যে আমি পুলিশে যাই। বাবা পুলিশ সাব ইন্সপেক্টর ছিলেন। তো সেই সময় মনে করো 86-এ আমি যদি অনার্স পাস করে চলে যেতাম, তাহলে এখন আমি হয়তো ডিআইজির থাকতাম, বেশ বড়, অনেক বড় জায়গায় থাকতাম। আল্লাহরা বলে বাঁচাইছে, যত এইখান থেকে আমার যান্ত্রিক জীবন হয়ে যেত অনেক। যান্ত্রিক শুধু নয়, মানুষের ভেতরের পাওয়ার দিয়ে দিলে, মানে পুলিশের কাছে তো পাওয়ার অ্যান্ড অথরিটি দুটোই আছে, মিসইউজ হয়ে যায়। একদম ঠিক। আমরা চলে যেতে চাই পরের অদ্ভুত প্রশ্ন, শেষ অদ্ভুত প্রশ্ন। কত নম্বর? 10? হ্যাঁ, এরকমই। আমরা 10টার মতো প্রশ্ন নিয়ে সাজিয়েছি। ফ্যামিলি, পরিবারে এখন কে কে আছে? ফ্যামিলিতে এখন আছে মা, ছোট ভাইয়ের বউ, একটা বেবি, মিহিওর নাম, ইনায়া চৌধুরী, ও আমাকে মেয়ে। সুন্দর। জনতা যা জানতে চাই তা তো আমরা জেনে নিলাম। এবার আমি জানতে চাই, যদি আপনি এই প্রফেশনে না আসতেন, যদি অন্য কিছু হতেন, তাহলে কি হওয়ার ইচ্ছে ছিল? বেশ বড় কোশ্চেন।
মানে আমি যদি নাটকে মানে অভিনয় যদি না করতেন তাহলে কি হতেন? খেলোয়াড়? না, ডাক্তার, এখন ইঞ্জিনিয়ার? মনে হয় কবি হলে ভালো কবি হতাম। দারুণ। আর তবে আমি যদি বিয়ে করতাম খুব গুড হাজবেন্ড হতাম। বিয়ে করেননি কেন? এটার গল্পটা কি? এইটার গল্প হচ্ছে যে 93-তে বাবা আর বোন আমার অ্যাক্সিডেন্টাল ডেথ। একটাই বোন ছিল আমার, রুবি। এটার পরে তখন আমি খুব ওই যে জন্মভূমি করছি, খুব আস্তে আস্তে স্ট্রাগল করছি। সেই সময় আসলে যেটা হয়, আমি মানে যে মেন্টালি যেটা হলো যে আমি বিয়ে করে ফেললে কাকে বিয়ে করব না করব, ফলে ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে, সেখানে করিনি। ভাইকে বিয়ে দিয়েছি, তারও সন্তান হয়নি। এটা এক ধরনের, আমি বলবো যে মানুষের জীবনের একটা ওয়ান ওয়েতে একটা গড়িয়ে পড়া ঝর্ণার মতো। কখনো সেই বসন্ত আসেনি জীবনে? অনেকবার। আমার তো মনে হয় 61 বার জীবনে আমার চার্লি চ্যাপলিনের মতো। চার্লি চ্যাপলিন তো অনেকবার মরেছে, আর আমার জীবনে বসন্ত অন্তত 30 বার থেকে 35 বার এসেছে। কোনো বসন্তকে কি জীবনে একদম স্থায়ী করার করেছি, আবার হারাতে হয়েছে। বিচ্ছেদের যন্ত্রণা তো সবচেয়ে বড় আনন্দের। বিচ্ছেদ কি আপনার এন্ড থেকেই সবসময় হতো? হ্যাঁ, মানে আপনার দিক থেকে সবসময় বিচ্ছেদের ঘটনা ঘটতো? আমি বললাম তো আমি খুব সহজ সরল লোক, আমি কোনোদিন কাউকে কোনোদিন কষ্ট দিইনি। আচ্ছা, আমরা অনেকটুকুই পেয়ে গেছি। আমরা একটা গান শুনতে চাই আপনার কণ্ঠে। গান কি শুনবে? মানে রোমান্টিক অর এনি স্পিরিচুয়াল? আর আমি রোমান্টিক গাই তোমাকে দেখে। ঠিক আছে, গাইতেই পারি। নায়করাজ রাজ্জাক আমার খুব প্রিয় অভিনেতা, মানে ও আমার আইডল। রাজ্জাক ভাইকে দেখে আমি বড় হয়েছি। রাজ্জাক ভাই একটা গান গাই দর্শকদের উদ্দেশ্যে। আমি যে কেবল বলেই চলি, তুমি তো কিছুই বলো না। মিথ্যে মুখে হাসি হেসে করছো না তো ছলনা। আমি যে কেবল বলেই চলি, তুমি তো কিছুই বলো না। তোমায় ভালোবেসেছি আমি যেমন করে, হৃদয় মধুর যত ভালোবাসো আমাকে। মিনতি করি দুহাত ধরি, নীরবে আর থেকো না। কেমনে বোঝাবো বলো, তুমি যে আমার কত আপনা। কেমনে বোঝাবো বলো, নয়নে নয়ন রেখে দেখো, হাতেতে হাত রেখে চিনে নাও। আমি যে তোমার কত প্রিয়, সে কথা কি জানো না। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আমরা খুব সুন্দর একটা গান শুনলাম আপনার কণ্ঠে। এবার আরেকটি গেম সেগমেন্টে যেতে চাই। আরো আছে? আরো একটি আছে। দর্শক চলে যাচ্ছে আমাদের একটি মজার গেম সেগমেন্ট। এই গেম সেগমেন্টটা আসলে ভীষণ মজার, কেননা এখানে একটা অদ্ভুত খেলা রয়েছে। আমরা এই বলে থাকা প্রত্যেকটি বল এই ঝুড়িতে এখন নিয়ে নিব। মানে খানিকটা ম্যাজিকের মতো আমরা দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমার ক্ষেত্রে এটা ম্যাজিক হয়ে উঠছে না। এবার ঝুড়িটা আপনার হাতে আমি দিয়ে দিব। এরপরে বলে একটা করে বল ফেলতে হবে টেবিলে একটা ড্রপ দিয়ে। এর পাশাপাশি আমার প্রশ্নেরও কিছু উত্তর দিতে হবে। যদি পড়ে যায় বাইরে অসুবিধা নেই। বাইরে যদি পড়ে যায় বল সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তবে ভেতরে কতগুলো বল পড়ে সেটার উপর একটি উপহারও আছে। ডাইরেক্ট হবে না? ডাইরেক্ট হবে না। তো আমরা স্টার্ট করি। আমরা কিন্তু খেলা শুরু করে দিয়েছি, আপনি টেবিলে ড্রপ করা শুরু করতে পারেন। আপনি কি অন্য কোনো ভাষা জানেন? জানি। কি ভাষা? উর্দু। আপনার প্রিয় পারিবারিক ঐতিহ্য কি? খেলতে খেলতে আমার বাবা। আপনি কোন ধরনের সঙ্গীত পছন্দ করেন? সব। খেলতে খেলতে উত্তর। আপনার প্রিয় পোষা প্রাণী কি? হবে না, ওটা হবে না। পোষা প্রাণী নেই। আপনার লাইফের সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ কোনটি? প্রেম।
আপনি কি সোশ্যাল নেটওয়ার্কে আসক্ত? না। অন্যরা আপনাকে অনলাইনে কিভাবে বিচার করে তা নিয়ে আপনি কি চিন্তিত? হ্যাঁ, মাঝে মাঝে। আপনার প্রিয় বই? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ। কোন বইটা? রবীন্দ্রনাথ গীতবিতান। মুদ্রিত সংবাদপত্র বা অনলাইন সংবাদপত্র কোনটি ভালো? দেখি নাই। মুদ্রিত বা অনলাইন মানে দেখি না। কোনোটাই দেখেন না। আপনি কি সাংস্কৃতিক বিনিময় ভ্রমণ পছন্দ করেন? করি, সুযোগ নেই। আপনি সপ্তাহান্তে কি করেন? সপ্তাহান্তে আমার পুরোটাই সপ্তাহ। আপনার প্রিয় উক্তি কোনটি এবং কেন? হ্যাঁ, প্রিয় ভালোবাসি। ওকে, আমার প্রশ্ন শেষ। আপনার বল এখনো আছে, আপনি চাইলে ড্রপ করতে পারেন। লাভ কি, আজ হবে না একটা। পারি না আমি খেলাটা। ঠিক আছে, দুটো যদিও হয়নি, তারপর ওই দুটোকে আমি কাউন্ট করে আচ্ছা আমরা এটা নিয়ে নিলাম। তা আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে একটু ভবিষ্যৎ নিয়ে জানতে চাই। জীবনের এই পর্যায়ে এসে জীবনকে নতুন কোথায় দেখতে চান বা কাজকে কিভাবে সাজাতে চান? কাজ করছি তো, কাজ করতে চাই। যখন যেটা সামনে পাই সেটাকে চেষ্টা করি যতটা সহি করে করা যায়। সেটা মানুষের সঙ্গে দেখাটাও, মানুষের সঙ্গে ভালোবাসাটাও, বা মানুষের কোনো চেনা জায়গায় বা অচেনা জায়গায় একটু চিনে নেওয়া, সেটাও যদি হয় ভালো লাগে তো। তার মানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এমন যে জীবনটাকে আসলে জীবনের মতো উপভোগ করতে চান। আমাকে একজন একটা কথা বলে আমাকেও ভাবিয়ে তুলেছে। সেটা যে সমু চৌধুরী এই ছিল, উনি হঠাৎ করে মহাজাগতিক একটা ভাবনা পেয়ে গেছে। এই মহাজাগতিক ভাবনা যখনই মাথার মধ্যে আসছে, পরিকল্পনা তো কোনো কিছুই থাকছে না, বড়টা বেড়ে যাচ্ছে। এটাও একটা কিন্তু বাস্তবতা। তার মানে আপনি এখন মহাজাগতিক ভাবনা নিয়ে ভবিষ্যৎ সাজাচ্ছেন? অনেকটা। না, মহাজাগতিক থাকা যাচ্ছে না তো, ও কঠিন, থাকা যায় নাকি? সেখান থেকে বেরিয়ে এসে রিলিফ হয়, অভিনয় করি, হারিয়ে যাই, অনেক ব্যাপার আছে। কিন্তু মানুষকে খুঁজতে গেলে মানে এই যে যেমন আমি নজরুল একটা গানের একটু করে আমি তোমাকে বোঝাতে চাই। যদি আপনার মনের মাধুরী মিশায়ে একে থাকো কোনো ছবি, সে কথা বলিয়া যেও ভুলিয়া যাবে সবই। যদি আপনার মনের মাধুরী মিশায়ে একে থাকো কোনো ছবি। কোয়া যাইতে নালে পরে আর সময় পাবো না বলা। দারুণ। আমাদের দর্শক যারা আছে তাদের কি বলতে চান? দর্শকই ভাই, দর্শকের ভিতরে ভালো মন্দ মিশিয়ে আছে, ভালোবাসা আছে, ঘৃণা আছে। মৃত্যু আছে, ব্যথা আছে, সেটা একজন অভিনেতাকে বরণ করতে হয়, কষ্ট পেতে হয়, হাসতে হয়, ভালোবাসায় কাটতে হয়। একদম ঠিক। আমাদের আয়োজন একেবারে শেষ। এই শেষ মুহূর্তে আপনার জন্য স্টেপের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। বা লক্ষ্মীর পা দিচ্ছে আমাকে তোমার শীত, তোমা খুব ভালো মেয়ে, ওরে কি আমি যত্ন সহকারে রাখবো। বাহ, ইটস নাইস। সরি অডিয়েন্স, আমি এটা পড়তে চাই। শুটিং এর সময় দেখা যায় কমফোর্টেবল জুতোর খুব প্রয়োজন পড়ে। না, এটা মুশকিল হয়ে গেল একটু। দর্শকের সামনে বলবো না? হ্যাঁ, বলতে পারেন। শিওর? মানে কখনো যখন মন খারাপ থাকবে এই স্যান্ডেলটা আমি পরবো, এমন একজনের কথা মনে পড়বে, তাতে ওর মনটা ভালো হয়ে যাবে। বাহ, দারুণ। স্টেপের জুতোগুলো সবসময় খুব কমফোর্টেবল হয়, হেভি সফট, এবং শুটিং এর ক্ষেত্রে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা সারা দিনের কাজের ক্ষেত্রে হ্যাঁ, আমাদের তো বেসিক্যালি আমরা আর্টিস্টদের একটা কেউ আমাদেরকে বলে না বা স্বীকার করতে চায় না। সেটা হচ্ছে যেমন আমরা দৈহিক এবং মানসিক এবং কি বলবো যে অনেক আমাদের 7টা বডি নিয়ে আমাদের অ্যাক্টিংটা করতে হয়, ফলে আমাদের ভেতরকার কষ্টগুলো বোঝে না। আমরা যে রাজার মতো, রানীর মতো সেটে আসি, যখন ফিরে যাই তখন যে ভিখিরির মতো আমাদের ফিরে যেতে হয় 2-1 পয়সা নুলো নিয়ে, এটি আমাদের জন্য কত যন্ত্রণাকে বোঝানো যাবে। তো সো এগুলো আমাদেরই ব্যথা, আমাদের থাকবে। কিন্তু দর্শকদের কাছে কথা হচ্ছে যে
আপনারা আমরা জানি আমরা ফ্রান্সে নেই যে আপনারা করবেন যে হ্যালো মসিয়ে ভালো একজন মানুষ অভিনেতা, তা না। কিন্তু এটা করে নয় হলায় অভিনয় করেন আরে বা এসব করেন না, বুঝছেন না, সাদা উদা করেন। অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনে আসার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। তোমার জন্য, তুমি সুন্দর থাকো, তুমি ভালো অভিনেত্রী, ভালো ভালো সবকিছু হোক, ঘরবার হোক, সেটা আমি চাইতে পারি। ভাই ভালো থাকো। ধন্যবাদ। দর্শক, স্টেপ প্রেজেন্ট স্টারবাস থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্ল্যামার্সের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।